তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পড়ব তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের পাঠান মুলুকে এই গল্পটি। লিখেছেন সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী এই পাঠান মুলুকে গিয়েছিলেন এবং তিনি এই পাঠান মুলুকে সম্পর্কে একটি গল্প লিখেছেন। তাহলে আমরা গল্পটি পড়ি। সর্দারজি চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন। তাহলে প্রথমে আমাদের একজন সর্দারজির কথা বলা হলো, যে তিনি চুল বাঁধেন, দাড়ি সাজান এবং পাগড়ি পাকান, মানে তিনি পাগড়ি পরেন। তাহলে কি বলা হলো, যে তিনি চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করে দিলেন। তখনই বুঝতে পারলুম যে পেশোয়ার পৌঁছাতে আর মাত্র ঘন্টাখানিক বাকি। গরমে ধুলো, কয়লার গুঁড়োয়, কাবাব রুটিতে আর নানাভাবে আমার গায়ে এক রক্তি ঘুম নেই। মানে কি, সামান্যতম তার গায়ে ঘুম নেই। বিছানা গুটিয়ে হোলডোল বন্ধ করতেও পারছিলাম না। কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করায় সুখ আছে। আমাদের কাছে যেটা কঠিন বলে বোধ হয়, পাঠান সেটা গায়ে পড়ে করে দেয়। আমরা এখানে পাঠানদের ছবি দেখতে পাচ্ছি। ইতিমধ্যে গল্পে গল্পে জেনে গেছি পাঠান মুলুকের প্রবাদ। দিনের বেলা পেশোয়ার ইংরেজের, আর রাতে কার? পাঠানের। গাড়ি পেশাওয়ার পৌঁছাবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে পৌঁছাবো তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশাওয়ারে দাঁড়ালো। বাইরে ঠা আলো। 9টা বাজলো কি করে, আর পেশাওয়ারে পৌঁছালো বা কি করে? এখন চেয়ে দেখি সত্যি 9টা বেজে গেছে। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম 6 ফুট পাঠানের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে পাঠানি না অনেক লম্বা হয়, 6 ফুট হয়। আবার বললো যে একজন পাঠানি 6 ফুটে পাঠানিদের থেকেও এক মাথা উঁচু। সেই ভদ্রলোকটি কি করলেন? সৈয়দ মুজতবা আলীর দিকে এগিয়ে আসলেন। তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাত আগিয়ে দিলাম। তিনি তার দুহাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ, পরম উৎসাহে গরম সম্বর্ধনায়। হঠাৎ আমাকে দুহাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করেছেন। সঙ্গে সঙ্গে তিনি উর্দু পশতুতে মিলিয়ে অনেক কথা বলেছিলেন। তাহলে আমরা এখানে 2টি ভাষার নাম জানলাম, উর্দু এবং পশতু। তার অনুবাদ হলো, ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো? আমি জি হ্যাঁ জি না করেই যাচ্ছি, আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে ভালো করতাম।
খানিকটা কোলে পিঠে, খানিকটা টেনে হিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙায় বসালেন। আমি তখন শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না আমি বাঙালি, তিনি পাঠান, তবে যে এত সম্বর্ধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটাই বা লৌকিকতা। আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সেই অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কোনো কথাই নেই। টাঙা চলছে পাঠানি কায়দায়। আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে, গাড়ি সোজা চলে। পাঠান মুলুকে লোকজন যার যেরকম খুশি সেভাবে চলে। গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয়। ঘন্টা বাজানো চিৎকার সবই বৃথা। খাস পাঠান কখনো কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না। সে স্বাধীন। রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায়? কিন্তু ওই স্বাধীনতার দাম দিতেও সে কসুর করে না। ধরা যাক ঘোড়ার নালের চাট লেগে তার এক থাপলা মাংস উড়ে গেল। এতে সে রাগারাগি, গালাগালি, মারামারি বা পুলিশে ডাকাডাকি করে না। পরম শ্রদ্ধায় ও বিরক্তি সহকারে ঘাড় বাঁকিয়ে শুধু জিজ্ঞাসা করে, কি রে, দেখতে পাস না? গাড়োয়ানও স্বাধীন পাঠান। ততোধিক অবজ্ঞা প্রকাশ করে বলে, তোর চোখ নেই? ব্যাস, যে যার পথে চলল। তাহলে আমরা এখানে পাঠানদের একটি মজার আদব কায়দা সম্পর্কে জানলাম যে তারা কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না, তারা স্বাধীন। আর সেখানে ডাকাডাকি বা ঘন্টা বাজানো, চিৎকার সবই বৃথা, মানে এগুলো করে কোনো লাভ নেই। তারপরে কি বললো, ঘোড়ার নালের চাট লেগে যদি একজনের পায়ের এক থাবলা মাংস যদি উড়ে যায়, মানে কেউ যদি আহত হয়, তাহলে তারা রেগে মারামারি বা পুলিশে ডাকাডাকি করে। পরম শ্রদ্ধায় এবং বিরক্তি সহকারে একটু জিজ্ঞাসা করে, কি রে, দেখতে পাস না? গাড়োয়ান মানে কি, যে ঘোড়ার গাড়ি চালাচ্ছিলেন, তিনি বললেন, তোর চোখ নেই? সরে দাঁড়ালেই পারতে। ব্যাস, যে যার পথে চলল। অনুশীলনী 1, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। আমি তোমাদের অর্থগুলো দেখাচ্ছি। এই যে তোমরা অর্থগুলো দেখতে পাচ্ছ। স্নানাভাবে, স্নানের অভাবে। একরক্তি সামান্যতম। হোলডোল, যে বোচকার ভিতরে বালিশ বিছানা ভরে বেঁধে রাখা হয়। ঠাঠা আলো, এত তেজে আলো চোখ মেলে তাকানো যায় না। আলিঙ্গন করা, কোলাকুলি করা। পোস্তু একটি ভাষার নাম। অভ্যর্থনা, সাদরে গ্রহণ। নির্জলা, খাঁটি, বৃথা, কাজ হয় না। খাস, আসল। ঘোড়ার নালের চাট, ঘোড়ার পায়ের লাথি। অবজ্ঞা, তুচ্ছ। আলিঙ্গন এক ধরনের, টাঙা এক ধরনের গাড়ি। কসুর, দোষ। প্ল্যাটফর্ম,
রেলগাড়ি থামার স্থান। রেলগাড়ি থামার স্থান। তারপরে কি বলেছে, বৃথা 2 ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। বৃথা আলিঙ্গন অভ্যর্থনা এক রক্তির ঠাঠা আলো। ঠাঠা আলো। আমার চোখে এক রক্তি ঘুম নেই। এত ঠাঠা আলো চোখ মেলে তাকানো যায় না। ঈদের সময় আমরা সবাই আলিঙ্গন করি। তাদের অভ্যর্থনা অনেক ভালো ছিল। বৃথা সময় নষ্ট করা ঠিক নয়। 3 প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেখাচ্ছি। 1 সর্দারজিকে চেনা যায় কি করে? উত্তর, মাথায় চুল বাঁধা, দাড়ি সাজানো আর পাগড়ি পাকানো দেখে সর্দারজিকে চেনা যায়। দিনের বেলায় ও রাতে পেশাওয়ার শহরে কি ঘটে, কি হয়? উত্তর, দিনের বেলা পেশাওয়ার ইংরেজের আর রাতে পাঠানের দখলে থাকে। পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন? পাঠানদের অভ্যর্থনা নির্জলা ও আন্তরিক হয়ে থাকে। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ তারা অন্য কোনো কিছুতে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো কোনো কথাই নেই। পাঠানেরা কিভাবে টাঙ্গা চালায়? পাঠানেরা টাঙ্গা চালায় পাঠানি কায়দায়, যে যার খুশি সেভাবে চলে, কোনো নিয়ম কানুন মেনে চলে না। সেখানে ঘন্টা বাজিয়ে বা চিৎকার করে কোনো লাভ নেই। তারা স্বাধীন, তারা তাদের মন মতো টাঙ্গা চালায়। খাস পাঠান কখনো কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না। রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কই? আর এই স্বাধীনতার দাম দিতেও তারা কসুর করে না। ধরা যাক, ঘোড়ার নালের চাট লেগে একজন মানুষের 1 থাবলা মাংস উড়ে গেল, কিন্তু তারা রাগারাগি, মারামারি বা পুলিশে ডাকাডাকি করে না। শুধু একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কি রে, দেখতে পাস না? গাড়োয়ানও স্বাধীন পাঠান। সে বলে, তোর চোখ নেই? ব্যাস, যে যার পথে চলল। তারপরে 4 নং প্রশ্নে কি বলেছে, ক্রিয়াপদের বিভিন্ন রূপ রয়েছে, যেমন মূল ক্রিয়াপদ যাওয়া। এই ক্রিয়াপদটি থেকে অনেক শব্দ হতে পারে, যেমন যাই, যাব, গিয়েছি, যেতাম। এই শব্দগুলোর মূল ক্রিয়াপদ কি? যাওয়া। এই যাওয়াটাকে আমরা বিভিন্ন রূপে বলছি, যেমন আমি বাড়ি যাই, মানে আমরা প্রতিদিনই যাচ্ছি বাসাতে, এটা বোঝানোর জন্য আমরা যাই বলছি। যাব, আমি বিকালে খেলা দেখতে যাব, মানে সে এখনো যায়নি। অতীতের কাজের কথা বলা হচ্ছে, যে অতীতে না আর কি, ভবিষ্যতের কাজের কথা বলা হচ্ছে, যে আমি বিকালে খেলা দেখতে যাব। গিয়েছি, আমি ওখানে গতকালও গিয়েছি, মানে অতীত বোঝানোর জন্য আমরা এখানে গিয়েছি বলছি। যেতাম, ছোটবেলায় আমি প্রায়ই মামা বাড়িতে যেতাম, মানে আর কি অতীতে ঘটে যাওয়া, মানে অনেক বছর আগে ঘটে যাওয়া কিছুকে বোঝানোর জন্য আমরা কি বলছি? যেতাম। এখন নিচের ক্রিয়াপদগুলো দিয়ে একই রকমভাবে শব্দ লিখি ও বাক্য তৈরি করি। আসা, খাওয়া, করা। এখান থেকে আমি খাওয়া এই শব্দটা দিয়েই আমি বিভিন্ন শব্দ তৈরি করে তোমাদের দেখাচ্ছি। এই যে খাওয়া, খাই, আমি ভাত খাই। খাবো, আগামীকাল আমি সবজি খাবো, খেয়েছিলাম। গতকাল আমি নিমন্ত্রণ খেতাম, ছোটবেলায় আমরা একসঙ্গে খেতাম। তাহলে আমরা মূল ক্রিয়াপদ খাওয়াকে দিয়ে অনেকগুলো শব্দ তৈরি করলাম, 4টা।
আর সেগুলো দিয়ে বাক্য তৈরি করলাম। তারপরে 5 নম্বর প্রশ্নে কি বলেছে, বাক্য রচনা করি। ভ্রমণ, আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। পেশাওয়ার হলো পাকিস্তানের একটি শহরের নাম। ঠাঠা আলো, চোখ মেলে তাকানো যাচ্ছে না। সম্বর্ধনা, ডাকাডাকি, অবজ্ঞা, এই শব্দগুলো দিয়ে তোমরা একই রকম ভাবে বাক্য তৈরি করবে। 6 বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে বাক্য রচনা করি। আরম্ভ, শেষ, আজ আমার পরীক্ষা শেষ হলো। গরম, ঠান্ডা, শীতকালে প্রচন্ড ঠান্ডা লাগে। কঠিনের বিপরীত কি? সহজ, আমার গণিত খুব সহজ লাগে। ভিতর, বাহির, আমরা বাহিরে খেলা দেখতে যাব। দিন, এর বিপরীত কি? রাত। রাতে পেশাওয়ার শহর পাঠানদের দখলে থাকে। দাঁড়ানো, বসা, আমরা বসে সিনেমা দেখব। আলো, এর বিপরীত কি? অন্ধকার, অন্ধকারে বের হইও না। উঁচু, এর বিপরীত কি? নিচু, নিচু রাস্তায় চলাফেরা করা অনেক কঠিন। 7 কর্ম অনুশীলন, নিজে বেরিয়ে এসেছি এমন কোন একটি জায়গা সম্পর্কে বলি। তোমরা নিশ্চয় অনেক জায়গায় ভ্রমণ করো বা ঘুরে বেড়াও, সেই জায়গাটা সম্পর্কে তোমরা কয়েকটি বাক্য লিখবে। সৈয়দ মুজতবা আলী, লেখকের পরিচয়। 1904 সালের 23শে সেপ্টেম্বর সৈয়দ মুজতবা আলী আসামের কাছাড়ি লেখা এখানে, জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 1927 সালে তিনি আফগানিস্তানে শিক্ষা বিভাগের অধীনে কাবুল কৃষি বিজ্ঞান কলেজে ইংরেজি ও জার্মান ভাষায় অধ্যাপকে নিযুক্ত হন। কাবুল প্রবাসের বিচিত্র অভিজ্ঞতা বর্ণিত হয়েছে তার দেশে বিদেশে গ্রন্থে। 1974 সালের 11 ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। মানে তিনি মোট 70 বছর জীবিত ছিলেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য প্রত্যাশা রাখছি এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এরপরের অধ্যায়টি নিয়ে অন্য কোনো অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার SW হচ্ছে যে আমি যে 4 নংয়ের প্রশ্নগুলোর 4 নং না, মনে হয় 3 নংয়ের প্রশ্নগুলো যে উত্তর দেখালাম সেগুলো মুখস্থ করে লিখে নিজেদের মা বাবাকে দেখাবে।
তারকে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থাকো এই প্রত্যাশা রাখছি এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। এবং আমার ভিডিওটিতে যদি কোনো ভুল থেকে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।